গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর মেলেনি। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের মধ্যে আসছে জুলাই ঘোষণাপত্র, জানালেন মাহফুজ আসিফ। এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 39 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 11টার পরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে এদিন সকাল 10টায় মার্কেটের 5 তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ধাপে ধাপে সেখানে পৌঁছায় আরও 11টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে সেটাও জানা যায়নি। তবে দ্রুতই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই বিষয়ে ব্রিফ করা হবে বলে জানা গেছে। দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এই কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই চলছে। তারপরও দেশকে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এবার আমাদের জুলাই। 2024 সালের 2 আগস্ট দিনটি ছিল শুক্রবার। মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাকে এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে। থমথমে পরিস্থিতির মধ্যেই বিরতিহীন আন্দোলনে উত্তাল হয় সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে জড়ো হয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির পক্ষে কণ্ঠ মিলিয়ে 2 আগস্ট উত্তাল হয় গোটা দেশ। দিনটি শুক্রবার হলেও প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সিলেট, বগুড়া, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর থেকে উঠে আসা স্লোগানে প্রকম্পিত হয় সারা দেশের প্রতিটি আনাচে কানাচে। কেঁপে ওঠে অত্যাচারীর মসনদ। শেষে মিছিল থেকে উঠে আসে শেখ হাসিনার পদত্যাগের দাবি। বৃষ্টি উপেক্ষা করে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে স্লোগানে রাজপথ দখলে নেয় রাজুক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট ব্র্যাক সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। এদিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে আসে লাখ লাখ শিক্ষার্থী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতি আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র আসছে। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 39 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে। সকাল 6টা 45 মিনিটে দেশটির সামরিক বিমান C-17 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশিরা। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে 61 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন 39 জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময় আরও 118 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। স্বল্প খরচে আধুনিক চিকিৎসার অঙ্গীকার নিয়ে নতুন করে যাত্রা শুরু করল নন্দীপাড়া জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড। আজ রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া বাজার ব্রিজ এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ তারিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, 25 শয্যার এই হাসপাতালে আধুনিক মানের যন্ত্রপাতি দিয়ে সকল ধরনের পরীক্ষা করা হবে। এছাড়াও রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, ফার্মেসি, অ্যাম্বুলেন্স ও সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা। কম খরচে দেশের স্বনামধন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা সেবা প্রদান করাই মূল লক্ষ্য বলে জানান হাসপাতালটির চেয়ারম্যান। আমাদের এই প্রতিষ্ঠান শুধু আমাদের না, এটা আপনাদের প্রতিষ্ঠান। আমরা স্বচ্ছতার ভিত্তিতে এখানে সেবা দিব। আশা করি আপনারা সবাই এখানে সেবা নিতে আসবেন এবং এসে আমাদের প্রতিষ্ঠানকে ধন্য করবেন। এবার সারা বাংলার খবর। খুলনায় আলাদা ঘটনায় ছুরিকাঘাতে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সোনাডাঙ্গায় ও আজ ভোরে দিঘলিয়া উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 9টার দিকে 3 জন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর নামের এক ঠিকাদারকে বাড়িতে প্রবেশ করে। পরে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টগর পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন। অন্যদিকে আজ ভোর আনুমানিক 5:30টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় আল আমিন শিকদার নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আল আমিনের স্ত্রীর পূর্বের স্বামী মোহাম্মদ আসাদুল এই হত্যাকাণ্ড করেছে বলে জানা যায়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বর্ষা মৌসুম শুরু হবার সাথে সাথেই শুরু হয়েছে নৌকা তৈরি ও বেচাকেনা। এছাড়া অনেক মেরামত করে চলাচলের উপযোগী করেছেন পুরনো নৌকাগুলো। নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান খান ডলারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। হাতুড়ি বাটালের ঠুকঠুকানিতে মুখর টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা। বর্ষাকাল শুরু হওয়ায় নদী খাল বিলে আসতে শুরু করেছে নতুন পানি। চরাঞ্চলের নিচু এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা এই নৌকা। তাই তো নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের কারিগররা। দূর দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতারা আসছেন নৌকা তৈরির কারখানায়, দরদাম করে কিনে নিচ্ছেন পছন্দের নৌকা। পানি থাকলে বেশি বেচা হয়, পানি কম থাকলে একটু কম বেচা। আজকে হাট বার দিকে হাটে যাই দিয়ে নৌকা পাই কিনা। পানি আসলে পরে যেমন এই নৌকার একটু দরকার হয়, এই জন্য আর কি আগেই কিনা রাখতেছি আর কি। নৌকার দাম মোটামুটি এখন তারা সাধ্যের মধ্যে আছে। আগের মতো পানি না থাকায় নৌকার প্রচলন কমে গেছে অনেকটাই। তাই এই পেশা ধরে রাখতে সহযোগিতার আহ্বান সচেতন মহলের। নদীতে পানি না আসলে, বৃষ্টি না হলে মিস্ত্রিদের কাজ আর হাতে খুব একটা কাজ নাই। প্রত্যেক শ্রমিকই মোটামুটি অর্ধাহারে কাজ করতেছে। 6 দিনের 3 দিন কাজ করে, 3 দিন বসে থাকে, এই অবস্থা চলতেছে। যান্ত্রিক সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে কাঠের তৈরি নৌকা।
ঐতিহ্যবাহী এই নৌকাকে ধরে রাখতে সহযোগিতার দাবি কারিগরদের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বিশিষ্ট শিল্পপতি সাবেক মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি ও মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হরিরামপুর উপজেলা থেকে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আফরোজা খান রিতা, মানিকগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য এবং হরিরামপুর উপজেলার সভাপতি আব্দুল হান্নান মৃধা, মানিকগঞ্জ জেলার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক সদস্য আব্দুল হক, মানিকগঞ্জ জেলা বিএনপির জাসাসের আহ্বায়ক মোশাররফ শিকদার, জেলা কৃষক দলের সহসভাপতি ভিপি দুলাল, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস সহ আর অনেকে। গাজীপুরের শ্রীপুরে কৃষি জমিতে হাল চাষে বাঁধা দেওয়ার অভিযোগ ঘটেছে। উপজেলার বড়মি ইউনিয়নের সাতাখামায়ের গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক তারা মিয়া অভিযোগ করে বলেন, দেওয়ানি মামলায় কোর্ট তাদের রায় ডিগ্রি প্রদান করে। আদালতের নির্দেশে পুলিশ ৫১% জমিতে লাল নিশানা স্থাপন করে জমি বুঝিয়ে দেয়। তারা নামজারি করে খাজনা সম্পন্ন করেন। পরবর্তীতে জমিতে চাষবাস করতে গেলে তাদের ট্রাক্টর পুড়িয়ে ফেলার হুমকি প্রদান করেন এবং দলীয় প্রভাব খাটিয়ে জমি থেকে তাদের হাল উঠিয়ে দেয় জিকু শরাফ সোনা মিয়া গং। এই ঘটনায় অভিযুক্ত সোনা মিয়ার ছেলে জিকু বলেন, জমি আমাদের। তারা মিয়া গং বিগত আওয়ামী সরকারের আমলে জোরপূর্বকভাবে এই জমি দখল করে। জমি নিয়ে আদালতে মামলা আছে। দেশের সবকিছু ধ্বংস করে গেছে শেখ হাসিনা সহ তারই দোসররা। তাই এই সকল দপ্তর ও প্রতিষ্ঠান সচল করতে হলে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসমাবেশকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথা বলেছেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তোফা সহ আরও অনেকে। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন আকাশের নেতৃত্বে শুক্রবার বিকেলে মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণীর লোক তাদের সাথে অংশগ্রহণ করে। রূপগঞ্জে বিভিন্ন স্থানে মাদক সন্ত্রাস চাঁদাবাজ বেড়ে যাওয়ায় জনসাধারণ বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এ সময় শাহাদাত হোসেন আকাশ বলেন, রূপগঞ্জকে সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। হাদিল্যান্ড ডেভেলপার্স লিমিটেডের গ্রাহক শুভানুধ্যায়ীদের নিয়ে ফল উৎসব আয়োজন করেছে হাদি গ্রুপ অব ইন্ডাস্ট্রি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাদিল্যান্ড ডেভেলপার্স লিমিটেড এবং হাদি গ্রুপ অব ইন্ডাস্ট্রির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক রাশেদ হাদি। একই সাথে উপস্থিত ছিলেন হাদি গ্রুপ অব ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান বিনাথ বক্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক ও এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন দেওয়ান, প্রজেক্ট ডিরেক্টর নাজিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার থাকছে প্রবাস সংবাদ। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জুলাই আগস্টের গ্রাফিতি ও ফটো গ্যালারি উদ্বোধন করেন। পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসটির কর্মসূচিও শুরু হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর মেলেনি। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা।
5 আগস্টের মধ্যে আসছে জুলাই ঘোষণাপত্র, জানালেন মাহফুজ আসিফ। এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 39 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।